আসসালামু আলাইকুম সবাইকে। রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা একদম তোমার দরজায় এসে করানো আছে, তাই না? সো তোমাদের কেমিস্ট্রির একটা সাজেশন ক্লাস কিন্তু ভাইয়া অলরেডি দিয়েছি এবং এখন ভাইয়া তোমাদের বিগত 3 বছরে কয়েকটা নমুনা কোয়েশ্চেন করায় দেখাবো যে রাজশাহী ইউনিভার্সিটিতে আসলেই ওই সাজেশনটা করে বা কোয়েশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করে তোমার লাভ হবে কিনা, কিরকম কোয়েশ্চেন রাজশাহী ইউনিভার্সিটিতে আসতেছে, ক্যালকুলেশন কিরকম দিচ্ছে, কনসেপ্ট কিরকম দিচ্ছে, মুখস্থ কোয়েশ্চেন কিরকম দিচ্ছে, সবগুলোই তুমি আলটিমেটলি বুঝতে পারবে। অর্থাৎ মোট কথা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে প্রশ্ন ব্যাংকটা তুমি খুব ভালো মতো বুঝতে পারবে টিচাররা কেমন কোয়েশ্চেন করে। সো চলো আমরা হচ্ছে বিগত বছর তোমাদের যারা এইচএসসি 23 ব্যাচ ছিল তাদের সময় রাজশাহী ইউনিভার্সিটি কিরকম কোয়েশ্চেন আসছে আমরা একটু দেখি। সো প্রথম কোয়েশ্চেন তোমরা একটু দেখো, যেটা তড়িৎ রসায়নের একটা কোয়েশ্চেন বলছে ব্রাইন দ্রবণ থেকে তড়িৎ বিশ্লেষণে এত গ্রাম সোডিয়াম নিষ্কাশন করতে কত ফ্যারাড বিদ্যুৎ লাগবে। ভাইয়া তোমাদের যখন তড়িৎ রসায়নের হচ্ছে জিনিসগুলো পড়তে বলছিলাম তখন বলছিলাম যে ভাইয়া তুমি ইসেলের ম্যাথগুলো দেখবা, ভাইয়া তুমি হচ্ছে ফ্যারাডের সূত্র দেখবা এবং জারণ বিজারণ যে টপিকটা আছে তার মধ্যে কয়টা ইলেকট্রন ছাড়লে বা কত গ্রাম বিজারিত হইলে কত ফ্যারাড বিদ্যুৎ লাগবে, কিরকম চার্জে যে আদান প্রদান হবে, কয় মোল, এই কনসেপ্টগুলো ভালো মতো পড়তে, কোনটাকে চার্জ মুক্ত হবে কোনটাকে চার্জ যুক্ত হবে, এই টপিকটা। তো সেখান থেকে একটা কোয়েশ্চেন আসছে। সো বলতেছে যে 46 গ্রাম সোডিয়ামকে তুমি যদি নিষ্কাশন করতে চাও তাহলে কত ফ্যারাড বিদ্যুৎ লাগবে। সো তুমি একটু দেখো ভাই, ব্রাইন কি? ব্রাইন হচ্ছে মেনলি সোডিয়াম ক্লোরাইডের যে দ্রবণ সেটাকে আমরা ব্রাইন বলি। সো ব্রাইন কি ভাইয়া? ব্রাইন হচ্ছে মেনলি সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ। সো তোমার ওটা নিয়ে কোনো কাজ নাই, তোমার কাজ হচ্ছে এখান থেকে তুমি সোডিয়াম কে নিয়ে চিন্তা করো। তো 46 গ্রাম সোডিয়াম মানে কয় মোল? তোমরা সবাই জানো সোডিয়াম হচ্ছে 23 মোল। দ্যাট মিনস 46 গ্রাম সোডিয়াম ইকুয়ালস টু হচ্ছে 2 মোল সোডিয়াম, এটা আমি জানি। তাহলে এইবার এই যে এই টাইপের কোশ্চেন যে কত ফ্যারাড বিদ্যুৎ লাগবে এটা কিন্তু আমরা সুন্দর মতো একটা সূত্র করতে পারি, সেটা হচ্ছে চার্জে যে তোমার হচ্ছে সাথে মোলের যে সূত্র যে কিউ ইজ ইকুয়ালস টু এনই, এই ফর্মুলা দিয়ে কিন্তু করতে পারি যে কত ফ্যারাড বিদ্যুৎ লাগবে ইকুয়ালস টু হচ্ছে কত মোল ইনটু তোমার হচ্ছে কয়টা ইলেকট্রন আদান প্রদান সে করতে পারে, বা তার মোট কথা হচ্ছে এটা তার চার্জ। এটা কি? এটা হচ্ছে তার চার্জ। ঠিক আছে। সো চলো আমরা এটা একটু করি। সো বলছে 46 গ্রাম, সো আমরা যদি মোলে কনভার্ট করি, সো n ইজ ইকুয়ালস টু কি W ডিভাইড বাই m। সো 46 গ্রাম দেওয়া আছে ডিভাইড বাই সোডিয়ামের ভর। সো W ডিভাইড বাই m করে আমরা মোল বের করলাম ইনটু সোডিয়ামের চার্জ। তোমরা সবাই জানো সোডিয়াম হয় হচ্ছে Na+ বা 1, সোডিয়ামের চার্জ কত? 1। সো যদি বসাই দিই তাহলে 23 আর 46 কাটাকাটি গিয়ে আসবে হচ্ছে 2, অর্থাৎ এত ফ্যারাড কিন্তু কি লাগবে? বিদ্যুৎ লাগবে। তো এই সিম্পল ফর্মুলাটা ইউজ করে কিন্তু আমরা এই টাইপের কোশ্চেনটা অ্যান্সার করতে পারি। সো বলছে কত ফ্যারাড বিদ্যুৎ লাগবে? 2 ফ্যারাড বিদ্যুৎ লাগবে। কত ফ্যারাড বিদ্যুৎ লাগবে ভাইয়া? 2 ফ্যারাড বিদ্যুৎ কিন্তু লাগবে। সো হচ্ছে প্রথম কোশ্চেনটা। সো দেখো ম্যাথে কিন্তু আমাকে পেঁচায় নেই, আমাকে কনসেপ্টটা যাচাই করছে যে তুমি এই কনসেপ্টটা পারো কিনা। সো আমি তোমাকে আগেই বলছি যে অনেক ইজি কোশ্চেন দিবে না, অনেক পেঁচানো কোশ্চেন দিবে না, মাঝামাঝি বা স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন কিন্তু আরিওতে হবে। সো তোমাকে কোশ্চেনটা জানতে হবে, কনসেপ্টটা জানতে হবে, তারপরেই তুমি অ্যান্সার করতে পারবা। ঠিক আছে। সো না জেনে আবার অ্যান্সার করতে পারবা না। এরপরে কোশ্চেন, বেয়ার পরীক্ষা দ্বারা কি করে হয়? একদম ক্লাস 9-10 এ পড়ছো, একদম ক্লাস 9-10 এ পড়ছো, অথবা ভাইয়া যে তোমাদের যোগে থেকে নামধারী বিক্রিয়াগুলো পড়তে বলছিলাম সেটা পড়লেও কিন্তু তুমি এই টপিকটা পারার কথা। যে ভাইয়া বেয়ার পরীক্ষা মেনলি কি করা হয়? তোমাদের 9-10 ছিল দুইটা টেস্ট, একটা হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা, একটা হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা, আর আরেকটা ছিল বেয়ার পরীক্ষা। আরেকটা কি ছিল? একটা ছিল বেয়ার পরীক্ষা। এই দুইটা পরীক্ষা দ্বারা তোমাদের মনে আছে কি? এই দুইটা পরীক্ষা দ্বারা আমরা কি করতাম? এই দুইটা পরীক্ষা দিয়ে আমরা অসম্পৃক্ততার টেস্ট করতাম। কি টেস্ট করতাম? যে যৌগটা অসম্পৃক্ত কিনা সেগুলোকে আমরা বলতাম অসম্পৃক্ততার পরীক্ষা। এবং এটা কাদের ক্ষেত্রে হইতো? অ্যালকিন এবং অ্যালকাইনের মধ্যে যে ডাবল বন্ড ট্রিপল বন্ড আছে বা পাই বন্ড আছে, তার কারণে এদেরকে আমরা বলি অসম্পৃক্ত যৌগ। সেই অসম্পৃক্ততার পরীক্ষা এরা দিত হচ্ছে ব্রোমিন দ্রবণ আর বেয়ার পরীক্ষায়। তো বলছে ব্রোমিন দ্রবণ দ্বারা কি করা হয়? ব্রোমিন দ্রবণ দ্বারা বেয়ার পরীক্ষা দ্বারা কি করা হয়? বেয়ার পরীক্ষা দ্বারা মেইনলি হচ্ছে আমাদের যে অ্যালিফেটিক যে হাইড্রোকার্বন গুলো আছে তাদের অসম্পৃক্ততা নির্ণয় করা হয়, তারা কি অসম্পৃক্ত কিনা সেটা নির্ণয় করা হয়। সো একদম বেসিক কোয়েশ্চেন, তুমি যদি 9-10 একটু পড়ে থাকো তাও এটা কিন্তু পারার কথা। ঠিক আছে, এটা কিন্তু পারার কথা, একদম বেসিক কোয়েশ্চেন। এরপরে এনটিপিতে এত হাজার ml অ্যামোনিয়া এর ভর কত? সো দেওয়া আছে ভাইয়া আয়তন ভি, বের করতে বলছে ভর ডাব্লিউ। আমরা একটা কিন্তু সিরিজ সূত্র জানি যে এই সূত্রটা যে n ইজ ইকুয়ালস টু ডাব্লিউ ডিভাইড বাই এম ইজ ইকুয়ালস টু ভি ডিভাইড বাই 22.4 লিটার, তাই তো? 22.4 লিটার ইজ ইকুয়ালস টু অণু অথবা পরমাণুর সংখ্যা ডিভাইড বাই 6.023 10 টু দি পাওয়ার 23, অথবা আমরা যখন এখন হ্যান্ড ক্যালকুলেশন করবো সো আমরা 6 ইনটু 10 টু দি পাওয়ার 23 দিলাম। ঠিক আছে, যদি আমাদের লাগে আর কি। সো এখন দেখো আমাকে দেওয়া আছে ভি, বের করতে বলছে ডাব্লিউ, তাহলে দেওয়া আছে ভি, বের করতে হবে ডাব্লিউ, তাহলে এই দুইটা সূত্রকে আমাকে নিয়ে কাজ করতে হবে। তাহলে আমি লিখে ফেললাম যে ডাব্লিউ ডিভাইড বাই এম ইজ ইকুয়ালস টু ভি ডিভাইড বাই 22.4।
সো এবার একটু বসাই দিই, কি বের করতে বলছে? বের করতে বলছে ডাব্লিউ বা ভর, তাহলে ডাব্লিউ কে এক পাশে রাখলাম, বাকি সব অন্য পাশে। ভি কত বলছে? ভি বলছে 22,400 ml, ভি বলছে 22,400 ml, 22.4 ইন্টু অ্যামোনিয়ার ভর কত? 17 গ্রাম, তাই তো? সো এবার এখানে ক্যালকুলেশনে কিছুই নেই, 22,400 ml মানে কি? 22.4 লিটার না? একটু দেখো যে 22.4 লিটার, এটাকে 1000 দ্বারা গুণ করলেই তো সেটা 22,400 ml হবে। একটু দেখো, তার মানে এই যে 22,400 ml মানে কি? 22.4 লিটার। তো এই যে এই 22,400 ml যেই কথা, 22.4 লিটার, এটা সেম কথা না? সো এই দুইটা জিনিস কি একই? সেটা কাটাকাটি, সো অ্যান্সার কত? 17। মানে ম্যাথে কিন্তু তোমাকে পেঁচাবে না, ম্যাথে তোমাকে পেঁচাবে না। সো যে 22,400 ml কে তুমি যখন 1000 দ্বারা ভাগ করবা কত আসবে? 22.4। সো 22.4 22.4 কাটা এবং অ্যান্সার কত? 17। ঠিক আছে? সো খুবই সিম্পল, বাট এই যে এই পর্যন্ত তোমাকে তো আসতে হবে, তাই না? সেই পর্যন্ত আসলে তারপরে তুমি ম্যাথটা নিতে পারবে। অ্যান্সার কত? 17 গ্রাম, যেটা ভর ছিল সেটাই। ঠিক আছে? এরপর জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস, কপার থেকে কপার, এই কোষটির ক্যাথোডে কোন বিক্রিয়া ঘটবে? তোমাকে এই তড়িৎ রসায়ন থেকে কোশ্চেন দিলে হয় ই সেলের ম্যাথ দিবে, নয় যে কোনটা চার্জ মুক্ত হবে ফ্যারাড থেকে কোশ্চেন দিবে, ফ্যারাডের যে ডাব্লিউ কেস জেড, আর নয়তো এই পার্টটা থেকে যে তোমার জারণ বিজারণ যে পার্টটা আছে, কোনটা ক্যাথোডে যাবে, কোনটা অ্যানোডে যাবে, কোনটা কয়টা ইলেকট্রন ত্যাগ করবে, এই টাইপের জিনিসগুলো কিন্তু অবশ্যই আসবে। তো জিজ্ঞাসা করছে যে ক্যাথোডে নিচের কোন বিক্রিয়াটা হবে? বলছে ক্যাথোডে। তো আমরা সবাই জানি যে ক্যাথোডে অলওয়েজ হয় হচ্ছে কি? ক্যাথোডে হয় হচ্ছে বিজারণ। ক্যাথোডে কি বিক্রিয়া হয়? ক্যাথোডে হয় বিজারণ বিক্রিয়া। আর এখানে আমাদের জিঙ্ক হচ্ছে জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস মানে জারণ, আর কপার 2 প্লাস থেকে কপার, এটা হচ্ছে বিজারণ। দ্যাট মিনস এই যে বিক্রিয়াটা আছে, এই বিক্রিয়াটা কই হবে? এই বিক্রিয়াটা হবে হচ্ছে ক্যাথোডে। এই বিক্রিয়াটা কই হবে? ক্যাথোডে। আর এই বিক্রিয়াটা হবে হচ্ছে অ্যানোডে। এই বিক্রিয়াটা কই হবে? এই বিক্রিয়াটা অ্যানোডে। তো তোমাকে জিজ্ঞাসা করছে ক্যাথোডে কোন বিক্রিয়াটা ঘটবে? এই যে ক্যাথোডে সেকেন্ড বিক্রিয়াটা ঘটবে, মানে কি হবে? কপার 2 প্লাস ছিল, সেখান থেকে হয়ে যাবে কপার। সেটা তো আর এমনি এমনি হবে না। 2 প্লাস ছিল, সেখান থেকে দুইটা ইলেকট্রন না নিলে কি কপার হইতে পারবে? না। সো কপার 2 প্লাস দুইটা ইলেকট্রন নিয়ে কপার হয়েছে। সো এটা হচ্ছে বিক্রিয়া। এখন আমরা উত্তর দেখি, তাহলে বুঝতে পারবো অ্যান্সার কি। দেখো, কপার 2 প্লাস দুইটা ইলেকট্রন নিয়ে কপার হয়েছে, শেষ। এটা হচ্ছে আমাদের ক্যাথোডের বিক্রিয়া। যদি বলতে অ্যানোডের বিক্রিয়া, তাহলে আমরা এটা দিতাম যে জিঙ্ক হয়ে গেছে জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস মানে জারণ বিক্রিয়া, এবং দুইটা ইলেকট্রন ত্যাগ করছে। সো এটা হয়তো কোথায়? এটা হয়তো অ্যানোডে। এটা হয়তো কোথায়? এটা হচ্ছে অ্যানোডে। বাকিগুলো ভুলভাল দেওয়া আছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে কোশ্চেন। যোগ দেওয়া আছে নামকরণ। আমি কিন্তু জৈব যৌগের টপিকে প্রথম টপিকে লিখছিলাম নামকরণ, মানে নামকরণ থেকে কোশ্চেন আসবেই ভাই, আসবেই। নামকরণ থেকে প্রতি বছর কিন্তু কই আসে? রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন আসে। ঠিক আছে? সো নামকরণ টপিকটাতে তোমার হচ্ছে খুবই সিম্পল নামকরণ এখানে দেওয়া আছে। দেখো, যোগের আমরা একটু লিখে নিচ্ছি, তাহলে আমাদের জন্য সুবিধা। CH3 CH CH CH3, এই হাতে OH এবং এই হাতে CHO। আমরা জানি অ্যালডিহাইড, তারপরে হচ্ছে অ্যাসিড, কিটোন, এরা থাকলে আমাদেরকে ওখান থেকে কি শুরু করতে হয়? নাম্বারিংটা শুরু করতে হয় অ্যালডিহাইড বা অ্যাসিডের ক্ষেত্রে। সো আমাদের এই যে এখান থেকে কি করতে হবে? কার্বনের মেইন শিকড়টা চুজ করতে হবে। সো এইটাকে ইনক্লুড করে বা ওকে কাউন্ট করে তুমি দেখো সর্বোচ্চ কার্বন সংখ্যা কোনটা আসে? যে এই যে টার্মটা আছে, এই চারটাকে তুমি কি করতে পারবে? একটা কার্বন শিকলের আন্ডারে ফেলতে পারবা। আর বাকি দেখো, এটা তখন বাইরে পড়ে যাবে, এই পার্টটা বাইরে পড়ে যাবে। সো এইটুকু হচ্ছে আমার কি? এইটুকু হচ্ছে আমার কার্বন শিকলটা। তাইলে কয় কার্বন? 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, 4 কার্বনের তোমার হচ্ছে একটা অ্যালডিহাইড CHO। বাট তার আগে আমাদের প্রথমে বলতে হয় শাখার পরিচয়। তাই তো? এবার নাম্বারিং শুরু করব। আমরা জানি অ্যালডিহাইড বা অ্যাসিড থাকলে ওদের ভিতরে যেহেতু কার্বন আছে, তাহলে ওদের থেকে নাম্বারিং শুরু হবে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2 নাম্বার কার্বন, এটা হচ্ছে 3 নাম্বার কার্বন, এটা হচ্ছে 4 নাম্বার কার্বন। এবার আমাদের কাছে দুইটা শাখা আছে, একটা হচ্ছে 2 মিথাইল, আর হচ্ছে 3 তোমার হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহল থাকলে আমরা সেটাকে কি বলি? হাইড্রোক্সি বলি। এবার আমরা জানি যে শাখার পরিচয় দিতে গেলে নামকরণের ক্ষেত্রে অ্যালফাবেটিক্যালি ABCD তে যারটা আগে আসে তাকে এক্সপ্লেন করতে হয়। সো হাইড্রোক্সিতে আসবে হচ্ছে H, আর মিথাইলে আসবে হচ্ছে M। সো আমরা জানি এই হাইড্রোক্সি বা Hটা আগে, তাহলে এটা আগে বলতে হবে কততে আছে? 3-এ, তাহলে হবে হচ্ছে 3 হাইড্রোক্সি। এরপরে 3-এ আছে 2-এ আছে একটা মিথাইল, সো 2 মিথাইল, শেষ। দুইটা শাখার পরিচয় দেওয়া শেষ। এবার যৌগ। হ্যাঁ, 4 কার্বনের অ্যালডিহাইড, নাম কি? বিউটানেল। সো নামকরণও আহামরি কঠিন নামকরণ কিন্তু দেয় না, খুবই ইজি নামকরণ গুলাই আসে, যে 3 হাইড্রোক্সি 2 মিথাইল বিউটানেল। তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার এই দেখো 3 নাম্বার দেওয়া আছে 3 হাইড্রোক্সি
2 মিথাইল বিউটানেল। ঠিক আছে, অনেক সময় তো অপশন পড়ো না, লাস্টে দেখবা সবকিছু দেওয়া আছে, এখানে বিউটানেল না দিয়ে নোন দেওয়া আছে, নিচেরটা হয়তো আনসার দেওয়া আছে। সো খুবই সাবধানে অপশনগুলো কিন্তু পড়বা, অনেকে এই ভুলগুলা কিন্তু করো। এরপরে কোশ্চেন, হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে অবস্থান্তরে বিকিরণের তরঙ্গ সংখ্যা ল্যামডা কত? এখানে কোশ্চেনের টাইপিং একটা মিস্টেক ছিল, এখানে তোমার দেওয়া ছিল হচ্ছে কম্পাঙ্ক কত, কিন্তু অপশনে কোনটাতে কম্পাঙ্কের কোনো কিছু দেওয়া নাই, সেখানে আলটিমেটলি জিনিসটা বের করতে বলছিল তরঙ্গ সংখ্যা। সো কোশ্চেনে মিস্টেক থাকলে তো আর কিছু করার নাই, সেটা সঠিক যে কোশ্চেনটা সেটা দিয়ে সলভ করে দিছি। আমাকে বের করতে বলছে তোমার তরঙ্গ সংখ্যা মিউ বার। আমরা জানি তরঙ্গ সংখ্যা মিউ বার ইজ ইকুয়ালস টু হচ্ছে RH into 1 divided by n1 square minus 1 divided by n2 square। এখন সোজা বাংলা কথায় যে আমরা জানি n1 হচ্ছে ফাইনালি ইলেকট্রনটা যেখানে আসলো, ইলেকট্রন 2 থেকে 1 এ আসছে, ফাইনালি আসছে 1 এ, এটা হচ্ছে 1। অথবা তোমরা আরেকটা ট্রিক্স মনে রাখতে পারো যে যেটা ছোট সেটাই হচ্ছে n1, ঠিক আছে, আর যেটা বড় সেটা হচ্ছে n2। সো বড়টা হচ্ছে n2, এটা হচ্ছে n1। সো এমনি মনে রাখতে পারো, যে যেমনি মনে রাখো সমস্যা নেই। সো এবার দেখো RH রাখবে, আমি কিন্তু বলছি বলানি ম্যাথগুলোতে RH এর মানটা সাধারণত দেয় না, সাজেশন ক্লাসে কিন্তু বলছিলাম। সো বসাই দাও যে 1 ডিভাইড বাই 1 স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই 2 স্কয়ার, তাহলে কত আসে, RH থাকুক, আর এই পার্টটা আসে হচ্ছে 1, তো একই থাকে 1/4, তাইলে উপরে RH দিয়ে দাও, আর এখানে 4 এর লসাগু করলে 4 - 1 অর্থাৎ 3RH/4 আসবে, 3RH/4 আসবে। এখন 3/4 মানে কত, এটা তোমরা সবাই জানো যে 3/4 মানে 0.75 RH, 3.75 RH। ঠিক আছে, তাহলে অ্যান্সার কোনটা আসতেছে, মানে এখানে দশমিক দেওয়া আছে তো এই জন্য দশমিক কনভার্ট করে নিলাম, অ্যান্সার হচ্ছে 0.75 RH। ঠিক আছে, 0.75 RH। এরপরে কোশ্চেন, নিচের যৌগগুলোর মধ্যে কোনটির ক্ষারকত্ব বেশি? ভাই ওই যে অ্যাসিড ক্ষারের শক্তিশালী যে টপিকটা সেখান থেকে কোশ্চেন আসে। ঠিক আছে, সো ক্ষারকত্ব যে টপিকটা আছে সেখান থেকে কোশ্চেনটা কিন্তু দিছে। সো ক্ষারকত্বের যে ক্রমটা এটা একটু আপাতত মনে রেখে দাও, যে আসলে কোনটা শক্তিশালী ক্ষার, কোনটা তোমার হচ্ছে দুর্বল ক্ষার, কোনটা শক্তিশালী অ্যাসিড, দুর্বল অ্যাসিড, এগুলো আসলে অনেক তোমার হচ্ছে ক্রাইটেরিয়া আছে। বাট তোমাদের লেভেলে তোমাদের বইগুলোতে প্রচলিত নিয়মে সবথেকে শক্তিশালী ক্ষার দেওয়া, শক্তিশালী বা ক্ষারের শক্তিশালিতার ক্রম। ঠিক আছে, ক্ষারের শক্তিমাত্রার ক্রম। তোমাদের বইতে সব থেকে বেশি তোমার হচ্ছে কি কাকে দেওয়া আছে, সব থেকে বেশি ক্ষার তোমার শক্তিশালী ক্ষার দেওয়া আছে পটাশিয়াম হাইড্রোক্সাইডকে, তারপর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডকে, ঠিক আছে, তারপর হচ্ছে লিথিয়াম হাইড্রোক্সাইডকে, এন্ড তারপরে তোমার হচ্ছে বাকিগুলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, সেগুলো। সো এখানে বলছে কোনটার ক্ষারকত্ব বেশি, ভাই সব থেকে শক্তিশালী ক্ষার হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড তোমাদের বইয়ের সাপেক্ষে, বাট এখানে আলটিমেটলি আরো অনেক ক্রাইটেরিয়া আছে। ঠিক আছে, আপাতত তোমরা জানো যে পটাশিয়াম হাইড্রোক্সাইডটা হচ্ছে সব থেকে শক্তিশালী ক্ষার, এটা জানলেই তোমাদের হবে। ঠিক আছে, পটাশিয়াম হাইড্রো অক্সাইড হচ্ছে আমাদের শক্তিশালী ক্ষার। এরপরে কোশ্চেন, নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন গ্যাস মিশ্রণের মোট চাপ 760 মিলিমিটার পারদ চাপ। অর্থাৎ নাইট্রোজেন, অক্সিজেন এবং আর্গন তিনজন মিলে একটা মিশ্রণের মধ্যে সবাই মিলেমিশে মোট চাপ দেয় 760। এবার বলছে যে নাইট্রোজেন এবং অক্সিজেন যে আছে তাদের আংশিক চাপ 600 এবং 150। ঠিক আছে, সো একটু চিন্তা করো সিনারিওটা, যে তোমার কাছে একটা মিক্সচার আছে, সেই মিক্সচারের মধ্যে আছে হচ্ছে তিনজন, নাইট্রোজেন, অক্সিজেন এবং হচ্ছে আর্গন, এবং বলছে এই সবাই মিলে এই পাত্রের মধ্যে যে চাপটা দেয় সেই টোটাল চাপটা হচ্ছে 760। এবং এগুলার মধ্যে এই যে তিনজন মিলে যে চাপটা দেয় তার মধ্যে নাইট্রোজেনের আংশিক চাপটা দেওয়া আছে 600 এবং অক্সিজেনের আংশিক চাপটা দেওয়া আছে হচ্ছে 150। তোমাকে কি প্রশ্ন করছে যে আর্গনের আংশিক চাপ বের করো, তাহলে বাকি রইল একজন। তুমি আমারে বলো যে সবার আংশিক চাপ যোগ করলে মোট চাপ পাওয়া যায়, এটা কার সূত্র, ডাল্টনের আংশিক চাপ সূত্র। তাহলে এটা 600 আর এটা 150, 750, তাহলে 760 হইতে আর কত বাকি, 10। তাহলে এর চেয়ে সহজ আর কনসেপ্ট বা এর থেকে সহজ কোশ্চেন কি আর হইতে পারে না। সো একটা অ্যাডমিশন টেস্টের কোশ্চেনে কখনোই সব কোশ্চেন কঠিন থাকে না, অনেক কোশ্চেন এমন থাকে যেটা চোখের পলকেই করে দেওয়া যায়। এখানে আমি কোশ্চেনটা পড়ার আগে তোমরা যেহেতু রানিং স্টুডেন্ট তোমরা আরো আগে সলভ করে ফেলবা, যে দেখা মাত্রই আচ্ছা 760 তো তাহলে 600, 750, তাহলে আর 10, এইটা অ্যান্সার শেষ। এবার আমি তোমাদের সময় যখন সলভ করতাম আমার সর্বোচ্চ এটা করতে কত সেকেন্ড সময় লাগতো, প্রশ্নটা পড়তে যত সেকেন্ড সময় লাগে আর খাতাটা এটা ভরাট করতে যতক্ষণ সময় লাগে ততটুকু। ঠিক আছে, কারণ এখানে কিছুই নাই, তিনটা মিলে 760 হবে, দুইটা মিলে 750 দেওয়া আছে, তাহলে এটা 10, শেষ। ঠিক আছে, আচ্ছা। এরপরে লাসা তেলের নীতি, এখান থেকে কিন্তু বারবার করে বলছি কোশ্চেন কিন্তু আসে।
যে 2 সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন থেকে 2 সালফার ডাইঅক্সাইড প্লাস হিট, অর্থাৎ এই দুজন বিক্রিয়া করে সামথিং তৈরি করে প্লাস তাপ তৈরি করে। এখন আমরা জানি যে বিক্রিয়াতে তাপটা উৎপন্ন হয় তার নাম হচ্ছে তাপোৎপাদী বিক্রিয়া। আর তাপোৎপাদী বিক্রিয়াতে তাপমাত্রাটা কমাইলে কি হবে, তাই তো? সো এখানে দেখো 4টা জিনিস থেকে কোশ্চেন আসতে পারে মেইনলি। সো দেখো তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে মনে রাখবা, তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে মনে রাখবা তুমি যদি তাপমাত্রাটা বাড়ায় দাও তাহলে বিক্রিয়া চলে আসবে পিছনের দিকে, এবং তুমি যদি তাপমাত্রাটা কমায় দাও তাহলে বিক্রিয়া চলে যাবে সামনের দিকে। ঠিক আছে, এই কোশ্চেনটা আসবে লাস্ট লেয়ার থেকে, যে তাপোৎপাদী বিক্রিয়াতে তাপমাত্রা বাড়াইলে বিক্রিয়া কোন দিকে আসবে, পিছনের দিকে, তাপমাত্রা কমাইলে যাবে হচ্ছে সামনের দিকে, মানে তখন উৎপাদটা বৃদ্ধি পাবে, তখন বিক্রিয়াটা বৃদ্ধি পাবে। আচ্ছা, আর তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যদি বলে কেপিকেসি, যদি কেপিকেসি তাহলে এমনি মনে রাখবা যে তাপোৎপাদী বিক্রিয়াতে তাপমাত্রা বাড়াইলে বিক্রিয়া যেহেতু পিছনের দিকে আসে, দ্যাট মিন্স বিক্রিয়ক বেড়ে যায়, উৎপাদ কমে যায়। আমরা কি জানি, কেপি বলো কেসি বলো, উপরে থাকে উৎপাদ, উৎপাদ যদি কমে যায় কেপি কেসির মানটা কমে যাবে। সো বিক্রিয়া পিছনের দিকে আসা মানে তাপমাত্রা বাড়াইলে কেপি কেসি কমে। তাপোৎপাদী বিক্রিয়াতে তাপমাত্রা বাড়াইলে কেপি কেসি কমে, তাহলে তাপমাত্রা কমাইলে কেপি কেসি বাড়ে। কেন? কারণ ওই যে তাপমাত্রা কমালে বিক্রিয়া সামনে যায়, সামনে গেলে উৎপাদ বাড়ে, উৎপাদ বাড়লে কেপিকেসি বাড়ে। সেম তাপহারির ক্ষেত্রে এখন জাস্ট খালি উল্টা, তাপহারির ক্ষেত্রে সব কিছু উল্টায় যাবে। কি হবে? তাপহারির ক্ষেত্রে তাপমাত্রা যদি বাড়ায় দাও বিক্রিয়া যাবে সামনে, তাপমাত্রা যদি কমায় দাও বিক্রিয়া আসবে পেছনে। এন্ড তাপমাত্রা বাড়ানো মানে বিক্রিয়া সামনে যাবে, মানে কি কেপিকেসি বাড়বে, কেপিকেসি বাড়ে। তাপমাত্রা কমানো মানে পেছনে, পিছনে আসা মানে হচ্ছে কেপিকেসি কমে, শেষ, কেপি কেসি কমে। সো এই 4টা কোশ্চেনই কিন্তু মেইনলি আসতে পারে। ঠিক আছে, সো চলো আমাদের এই কোশ্চেনটা ছিল একটা তাপোৎপাদী বিক্রিয়া যেখানে তাপমাত্রা কমাইছি। তাপোৎপাদী বিক্রিয়া তাপমাত্রা কমাইলে বিক্রিয়া যায় সামনে, মানে উৎপাদ বাড়ে। সেখানে উৎপাদ হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড। সো বলছে সালফার ট্রাইঅক্সাইডের উৎপাদন হ্রাস পায় না, বৃদ্ধি পায়। সো এই সালফার ট্রাইঅক্সাইড উৎপাদন বৃদ্ধি পায়। আনসার হচ্ছে বি নাম্বারটা। ঠিক আছে, আনসার হচ্ছে বি নাম্বারটা। এরপরে কোশ্চেন, নিচের কোন হাইড্রোক্সাইডটি অম্লধর্মী? সো ওই যে অক্সাইড যৌগের, হাইড্রোক্সাইড যৌগের অম্লধর্মিতা, ক্ষারধর্মিতা, মোলের পর্যায়বৃত্ত ধর্ম টপিকটা থেকে লাস্টের দিকে বলছিলাম পড়তে। সো একটু দেখো, এটা খুবই ইজি যে ভাই ক্ষারধর্মী অক্সাইড বা হাইড্রোক্সাইড কারা হবে? ক্ষারধর্মী হবে তারা যারা হচ্ছে ধাতুর, ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড, ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড। ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড গুলা কি হয়? ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড গুলা কি হয়? ক্ষারীয় হয়। তাহলে অম্লধর্মী কারা হবে তুমি আমার বলো, আর বলা লাগবে? ধাতুগুলা যদি কি হয়? ক্ষারধর্মী হয়, তাহলে অধাতুর অক্সাইড বা অধাতুর অক্সাইড অথবা হাইড্রোক্সাইড গুলো হবে অম্লীয়। এখন তোমার কাজ কি? তোমাকে বলছে নিচের কোনটা অম্লধর্মী, মানে একটা অধাতু খোঁজা। সো তুমি জানো ম্যাগনেসিয়াম একটা ধাতু, জিঙ্ক একটা ধাতু, গ্যালিয়াম একটা ধাতু, এই যে বোরন, বোরন তো জীবনে তুমি ধাতুর মধ্যে পড়ো নাই, অধাতু। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, সো বোরন থেকে আলটিমেটলি খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাসিড তৈরি হয়, বোরিক অ্যাসিড, এবং তোমরা অনেকবার এটার নাম শুনছো। সো আলটিমেটলি চেনার কথা যে BOH3 কিন্তু অম্লধর্মী। ঠিক আছে, এরপর বেনজিন থেকে টলুইন উৎপাদনে প্রভাবক হিসেবে কি ব্যবহার করা হয়? ভাই এর থেকে মানে জৈব যৌগে এই জায়গাটা থেকে যে কত কোশ্চেন আসে তুমি কি জানো? বেনজিন থেকে টলুইন তৈরির যে বিক্রিয়াটা, বিক্রিয়ার নাম কি? ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন। এর থেকে নামধারী বিক্রিয়া আছে বলো? ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন, ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন। এবং এই ফিডেল ক্রাফট বিক্রিয়াগুলোতে আমরা প্রভাবক হিসেবে কি ব্যবহার করি? প্রভাবক হিসেবে আমরা ব্যবহার করি লুইস অ্যাসিড। কি ব্যবহার করি? লুইস অ্যাসিড, লুইস অ্যাসিড। এন্ড তোমরা সবাই জানো যে এখানে খুব ফেমাস লুইস অ্যাসিড হিসেবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড কিন্তু এই বিক্রিয়াগুলোতে কি হিসেবে ব্যবহার করা হয়? তোমার হচ্ছে প্রভাবক হিসেবে ব্যবহার করা হয়, যেটা একটা ইলেকট্রোফাইল মেইনলি। এবং এই যে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন বা বেনজিনের এই বিক্রিয়াগুলো কি? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। সো এই বিক্রিয়াগুলোতে ইলেকট্রোফাইল লাগবে। সো এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি হিসেবে কাজ করে? ইলেকট্রোফাইল হিসেবে এই বিক্রিয়াতে কাজ করে। সো आंसर হচ্ছে কি সি নাম্বারটা, এটা প্রভাবক হিসেবে কাজ করে। খুবই ফেমাস একটা বিক্রিয়া, খুবই ফেমাস বিক্রিয়া। এরপরে কোশ্চেন, 0.1 মোলার ঘনমাত্রাটা দেওয়া আছে S, 250 ml ভি দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম ডাব্লিউ লাগবে? সো কালকে বলছিলাম তোমাদের বা সাজেশন ক্লাসে বারবার করে বলছি যে আমি বুয়েট লাইফেও এই ম্যাথ অনেকবার করে করছি, তোমাদের তো করতেই হবে, তাই না? সো এটা আসেই নরমালি। সো ডাব্লিউ ইকুয়ালস টু SMV ডিভাইড বাই 1000। ঠিক আছে, সো ডাব্লিউ বের করতে বলছে। সো বসায় দাও সবকিছু। ঘনমাত্রা হচ্ছে 0.1, এম হচ্ছে কত? সোডিয়াম হাইড্রোক্সাইড, তো তাইলে হচ্ছে তোমার 56 আসবে, কারণ হচ্ছে সোডিয়াম 23, 56 না 23, 16, 39 আর একে হচ্ছে 40 আসবে। 40, ভি হচ্ছে 250, নিচে হচ্ছে 1000।
তাই তো? আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই একটা শূন্য দিয়ে একটা শূন্য কাটাকাটি করলাম, 25 দিয়ে 100 কাটাকাটি করা যায় হচ্ছে 4 বার, 4 দিয়ে হচ্ছে 40 কাটাকাটি করা যায় হচ্ছে 10 বার, তাহলে 0.1 ইন্টু 10, অ্যান্সার কত আসবে? 0.1 ইন্টু 10 মানে অ্যান্সার কত? তুমি জানো 0.1 মানে হচ্ছে 1/10, আর উপরে হচ্ছে 10, তো 10 আর 10 কাটাকাটি গিয়ে আসবে হচ্ছে 1। অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 1। ঠিক আছে, মানে সবকিছু কাটাকাটি যাবে আর কি, সবকিছু কাটাকাটি যাবে, সবকিছু কাটাকাটি যাবে। ঠিক আছে, এরপর অম্লীয় অক্সাইড কোনটি? ভাই অক্সাইড থেকে অলরেডি 3টা কোশ্চেন, যে কোনটা ক্ষারকত্ব বেশি, কোনটা তোমার অম্লধর্মী অক্সাইড, আবার এখানে বলছে অম্লীয় অক্সাইড কোনগুলো। সো চলো খুঁজি, বলে দেখি পাই কিনা। দেখো এই অক্সাইড গুলোর মধ্যে তুমি পাইলেই খুঁজলেই পাবা, এই যে কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড থেকে কার্বনিক অ্যাসিড তৈরি হয়, P2O5 থেকে ফসফরিক অ্যাসিড H3PO4 তৈরি হয়, N2O5 থেকে নাইট্রিক অ্যাসিড HNO3 তৈরি হয়। তুমি খুঁজলেই পাবা, বাকিগুলো কেন না? এই দেখো এখানে জিঙ্ক আছে, ধাতুর অক্সাইড কি ক্ষারধর্মী, এই যে বেরিলিয়াম আছে ধাতুর অক্সাইড ক্ষারধর্মী। ঠিক আছে, তারপর এই যে এগুলা কি মনে রেখে দাও ভাই, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। এগুলা কি? এগুলা কি? এগুলো হচ্ছে নিরপেক্ষ অক্সাইড। এগুলা কি? এগুলো হচ্ছে নিরপেক্ষ অক্সাইড। এগুলো না অ্যাসিড না তোমার হচ্ছে ক্ষার, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। কার্বন মনোঅক্সাইড, নাইট্রাস অক্সাইড এবং নাইট্রিক অক্সাইড। ঠিক আছে, এরপর ক্যালসিয়াম অক্সাইড, এই যে তুমি ধাতু দেখছো, ধাতু ধাতু মানে এরা হচ্ছে ক্ষার। সো একটা অ্যান্সার থাকতেছে, সেটা হচ্ছে এরা। তুমি অমনি বেসিক দিয়েও কিন্তু অ্যান্সারটা বের করতে পারবা। ঠিক আছে, বেসিক দিয়েও কিন্তু অ্যান্সারটা বের করতে পারবা। এরপর একটি ইলেকট্রন প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে আবর্তিত হলে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের বেগ কত হবে, মানে V2 কত? ঠিক আছে, বলছে প্রথম কক্ষপথে ইলেকট্রনের বেগ V1। ভাই একদম আমাদের গুণগত রসায়নটা প্রথম টপিক বলছিলাম যে বোর তত্ত্ব থেকে ইলেকট্রনের বেগ ব্যাসার্ধ থেকে আসে। সো আমরা জানি যে কোনো কক্ষপথে ইলেকট্রনের বেগ সেটা হবে প্রথম কক্ষপথের বেগ ডিভাইড বাই n, তাই তো? সো আমি জানি যে এখানে V2 কত হবে, V2 হবে V1 ডিভাইড বাই V2 এর ক্ষেত্রে n এর মান কত? 2, তার মানে V1/2। এর থেকে দুনিয়ার ইজিয়ার কোশ্চেন কি হইতে পারে বলো? V2 = V1/2, এই যে V2 = V1/2, এই তো হচ্ছে आंसर। এর থেকে সহজ কোশ্চেন আর কি হইতে পারে তোমরা আমারে বলো। এরপরে কোশ্চেন, বেরিয়াম সালফেটের সম্পৃক্ত দ্রবণে বেরিয়াম 2+ আয়নের ঘনমাত্রা দেওয়া আছে 4 × 10⁻⁵। বলছে বেরিয়াম সালফেটের দ্রাব্যতা গুণফল KSP বের করো। সো KSP বের করতে গেলে S লাগবে, S মানে দ্রাব্যতা। ভাই দ্রাব্যতা তো দেয় নাই, দিছে ঘনমাত্রা। বাট আমরা জানি সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে ঘনমাত্রার নামই হচ্ছে দ্রাব্যতা, তাহলে এটি হচ্ছে আমাদের কি S। সো এবার KSP বলো KP বলো, যাই বলো না কেন, চারটা বের করবা, তার বিক্রিয়াটা লেখা লাগবে। যে বেরিয়াম সালফেট যদি ভেঙে যায় তাহলে সেখান থেকে তৈরি হবে হচ্ছে বেরিয়াম 2+ প্লাস SO4 2-। সো এটা যদি হচ্ছে দ্রাব্যতা S হয় তাহলে এখান থেকে বেরিয়াম হইছে একটা S, এটা হচ্ছে সালফেট হচ্ছে একটা S, তাহলে তুমি বুঝতেছো এখান থেকে KSP ইকুয়েশনটা আসবে S²। ঠিক আছে, তাহলে তোমার S বলে দিছে কত? S বলে দিছে 4 × 10⁻⁵, তার উপর হবে স্কয়ার, তাহলে 4 কে স্কয়ার করলে আসে হচ্ছে 16, আর এই 10⁻⁵ কে স্কয়ার করলে আসবে 10⁻⁻10। সো 16 10⁻10 আছে অপশনে, সবগুলো অপশনে 1.6 1.6 আছে। তাহলে দেখো 16 কে আমি যদি হচ্ছে 1.6 লিখি তাহলে আমি কি অপরাধ করলাম? ছিল 16, তাকে 10 গুণ কম লিখছি, তাহলে এখানে 10 এর পাওয়ার 1 বাড়াই দিব। সো -10 এর থেকে 1 বাড়াই দিলে হয়ে যাবে 10⁻⁹। তাহলে आंसर কত হচ্ছে 1.6 10⁻⁹। ঠিক আছে, তাহলে आंसर কোনটা? आंसर হচ্ছে 1.6 10⁻⁹, এই যে বি নাম্বারটা কিন্তু आंसर। সো ক্যালকুলেশনে অনেক বেশি পেঁচাবে না, আবার একদম মুখে তুলে খাওয়াই দিবে না যে তুমি চোখ দিয়ে দেখে করে ফেলবে, এরকম কিন্তু নরমালি দেখ। এরপর এই যৌগটার মধ্যে sp sp2 sp3 সংকরিত কার্বনের সঙ্গে কত? সংকরায়ন আসবেই, বারবার করে বলতেছি। সো দেখো প্রথমে এখানে কি আছে, আচ্ছা এই যৌগটা ভুল হয়েছে, এখানে ট্রিপল বন্ড ছিল, এখানে ট্রিপল বন্ড ছিল, কেমনে বুঝলেন ভাই? এখানে CH দেখতেছি, CH মানে কি? কার্বনের সাথে ট্রিপল বন্ড আছে এই হাতে। সো দেখো কেমনে বের করবো, আমরা জানি, আমরা বেসিকটা খুব ভালো মতোই জানি, এটা একদম মুখস্থ যাওয়ার কথা তোমাদের, যে সিঙ্গেল বন্ড মানে হচ্ছে sp3, এবার ডাবল বন্ড মানে হচ্ছে একটা করে পি কমবে sp2, এবং ট্রিপল বন্ড মানে হচ্ছে আরো একটা পি কমবে sp, তাই তো? তাহলে আমরা চলো একটু খোঁজার চেষ্টা করি যে এই দুটো যৌগ ট্রিপল বন্ডে আছে, এই কার্বনটা এই কার্বনটা, তাহলে এটা হচ্ছে sp, এটা হচ্ছে sp। এরপরে এই যে মাঝখানে যে কার্বনটা, এটা কোনো ট্রিপল বন্ডেও নাই ডাবল বন্ডেও নাই, তাহলে এই হচ্ছে আমাদের একটা sp3। এরপরে যৌগটা ডাবল বন্ডে আছে এই দুটো কার্বন, তাহলে এটা হচ্ছে sp2, এটা হচ্ছে sp2, আর লাস্টেরটাতে কোনো ডাবল বন্ড ট্রিপল বন্ড নাই, তাহলে হচ্ছে sp3। তাহলে sp3 ও দুইটা, sp2 ও দুইটা, sp ও দুইটা, তাহলে সবগুলো দুইটা 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 করে আসছে, তাহলে आंसर হচ্ছে ডি নাম্বারটা, যে 2 2 2 সবগুলো বি করে দেওয়া আছে। ঠিক আছে, এরপরে কোশ্চেন, নিচের কোনটি অ্যারোমেটিক যৌগ নয়? বারবার করে বলছি যে হেটারো অ্যারোমেটিক যৌগের एग्जांपल থেকে কোশ্চেন আসবে। তুমি কি দেখো, ডাইরেক্ট বইয়ের উদাহরণ দিয়ে তুলে দেওয়া আছে যে নিচের কোনটি অ্যারোমেটিক যৌগ না। এখানে দেওয়া আছে পাইরোল, চেনার কথা, অক্সিজেন, ফিউরান, কি দেওয়া আছে? বেনজিন। ভাই বেনজিন তো অ্যারোমেটিক যৌগই, বাট এই যে এইখানে একটা যৌগ দেওয়া আছে, এইখানকার মধ্যে কিন্তু তোমার কি নাই?
4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন নাই, জাস্ট দুইটা ডাবল বন্ড দেওয়া আছে, সো এটা একটা অ্যালকিনের মতো কাজ করবে, কিন্তু অ্যারোমেটিক যৌগ হিসেবে কাজ করবে না। এই যে এগুলোর ক্ষেত্রে কিন্তু একটা করে লোন পেয়ার ইলেকট্রন এসে এখানে 6টা ইলেকট্রন বানাইতেছিল, 4n+2 = 6 ধরলে সেখান থেকে কিন্তু তোমার কি আসে, n এর ভ্যালু 1 আসে। এটার ক্ষেত্রে অক্সিজেন থেকে একটা লোন পেয়ার আসতেছিল, আর এটা তো বেনজিন জানোই, এর মধ্যে নরমালি প্রত্যেকটা ডাবল বন্ডে দুইটা করে 6টা ইলেকট্রন, বাট এখানে কিন্তু দেখো জাস্ট 4টা ইলেকট্রন, সো এটা কিন্তু হাকেল তত্ত্ব মাইনা চলে না, সো সি নাম্বারটা কিন্তু অ্যারোমেটিক যৌগ না। অথবা ওই যে তুমি যদি হচ্ছে অতটুকুও পড়তা যে ভাই এগুলোর তো বইতে দেখছি অ্যারোমেটিক যৌগ, তাহলে এটা হবে না অ্যান্সার, যেটা দেখে নেই সেটা হবে না, এই তো অ্যান্সার। এরপরে কোশ্চেন, 3.6 লিটার বিশুদ্ধ পানির মোল সংখ্যা বের করো। ভাই এই কোশ্চেনটা অ্যান্সার করতে হইলে, এই কোশ্চেনটা সহজে অ্যান্সার করতে হইলে তোমার একটা খুবই কমন টপিক কিন্তু জানার কথা। তোমাদের এটা মনে আছে কিনা যে 1 লিটার বিশুদ্ধ পানির মোল সংখ্যা, এই কনসেপ্টটা কি মনে আছে? 1 লিটার বিশুদ্ধ পানির মোল হচ্ছে 55.5 লিটার, কি মনে আছে? 55.5 লিটার। এটা কেমনে আসছে? এই যে তুমি 1 লিটার বিশুদ্ধ পানি মানে কি, 1 লিটার বা 1 কেজি সেম কথা হবে, বিশুদ্ধ পানি যেহেতু তাহলে ঘনত্ব 1, তখন 1 লিটার যেই কথা 1 কেজি একই কথা। এখন 1 লিটার মানে কত গ্রাম বা 1 কেজি মানে কত গ্রাম, 1000 গ্রাম, তাহলে n = কি আসে, মোল বের করতে হলে w 1000 গ্রাম ডিভাইডেড পানির ভর কত 18, এটা করলে ওই যে 55.5 আসে। সো তোমাকে বলছে 3.6 লিটার বিশুদ্ধ পানির মোল কত, তাহলে 1 লিটারে যদি হয় 55.5, তাহলে 3.6 লিটারে কত আসবে? অথবা তুমি অমনেও করতে পারতা যে ভাই মোল দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, মোল বের করতে পারবো না, অমনে করতে পারতাম, বাট ওগুলা কিসে, এসটিপি তে, তাই না? বাট এখানে ওইরকম কিছু মেনশন করে নাই, জাস্ট ওই যে ভর দিয়ে তুলনা করতে বলছে এখানে লিটার, বাট এই যে বিশুদ্ধ পানি কথাটা এখানে কিন্তু বলছে। বিশুদ্ধ থেকে বুঝতে হবে যে ঘনত্ব 1, তার মানে 3.6 লিটার যেই কথা 3.6 কেজি একই কথা, ওটাকে তাহলে তুমি গ্রামে নিয়েও ম্যাথটা করতে পারতা, যেটাকে ডাব্লিউ ধরে ম্যাথ করতে পারতা। বাট তুমি এই কনসেপ্টটা জানলে, এটা কিন্তু খুবই কমন, রাজশাহী ইউনিভার্সিটিতে এর আগে অনেকবার করে আসছে যে 1 মোল বিশুদ্ধ পানির কত 55.5 লিটার, বা 1 লিটার বিশুদ্ধ পানি হচ্ছে 55 লিটার, তাহলে 3.6 কত হবে, 3.6 × 55.5। এবার দশমিকের গুণ আমরা জানি যে, মনে করবো এখানে কোনো দশমিক নাই, তাহলে আমার কাজ হচ্ছে 155 আর হচ্ছে 36 কে আমি গুণ করবো, তাহলে आंसरটা কত আসবে, 5 6 30, 30 এর শূন্য হাতে আছে 3, 5 6 30, 3 হচ্ছে 33, 33 এর 3 হাতে আছে 3, 5 6 30 আর 3 হচ্ছে 33, একটা শূন্য দিয়ে দিলাম, 3 5 15, 15 এর 5 হাতে আছে 1, 3 5 15, 15 এর 5 হাতে আছে 1, 3 5 15 এন্ড হচ্ছে হাতের 1 মিলে 16, তাহলে একটা শূন্য, 3 আর 5 হচ্ছে 8, 3 আর 5 হচ্ছে 8, 3 আর 6 হচ্ছে 9, এটা হচ্ছে এত, তাই তো এত। এন্ড এবার যেহেতু আমি এই দুটো জিনিসকে গুণ করছিলাম, বাট এই যে এখানে একটা দশমিকের পরে এক ঘর ছিল, এখানে একটা দশমিকের পরে এক ঘর ছিল, এটাকে ইগনোর করছি, অর্থাৎ টোটাল দশমিকের পরে দুইটা ঘর ছিল যেটাকে আমি দেই নাই, তাহলে কি করতে হবে, এই গুণটা করার পর যে ফাইনাল অ্যান্সার আসবে দশমিকটাকে এমন জায়গায় দিতে হবে যেন দশমিকের পর 2 ঘর থাকে, তাহলে এই জায়গায় যদি আমি দশমিকটা দেই তাহলে দশমিকের পর 2 ঘর থাকবে, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে 198 দশমিক সামথিং, যেটা এখানে অ্যান্সারে 200 এর কাছাকাছি। তাহলে অ্যান্সার কোনটা, অ্যান্সার হচ্ছে এইটা, ঠিক আছে, অ্যান্সার হচ্ছে 200 এর কাছাকাছি। সো এই হচ্ছে কোশ্চেন। এরপরে অ্যামোনিয়াম আয়নে NHN বন্ধন কোণের ভ্যালু কত? তোমরা সবাই জানো যে অ্যামোনিয়া যেটা আছে সেটা একটা sp3 সংকরিত, sp3 সংকরিত কিভাবে, কারণ এই যে অ্যামোনিয়া থেকে তৈরি হয়, দেখো অ্যামোনিয়া কি NH3 না, 3টা হাইড্রোজেন, অ্যামোনিয়ার লাস্টে 5টা ইলেকট্রন, 3টা হাইড্রোজেনের সাথে, এবং বাকি 2টা ইলেকট্রন হচ্ছে লন পেয়ার, সেটা যখন H+ এর সাথে সন্নিবেশের মাধ্যমে যুক্ত হয় সেটার নাম হচ্ছে অ্যামোনিয়াম আয়ন। সো এখানে কি আছে, 4টা সিগমা বন্ড আছে, তাহলে স্টেট নাম্বার কাউন্ট করলে কি আসবে, 4টা সিগমা বন্ড, এই লন পেয়ারটা তো এখন আর নাই, এটা বন্ডে চলে গেছে, তাহলে 0 লন পেয়ার, তো 4 আর 0 তো হয় 4, 4 হলে কি হয় sp3 হলে বন্ড অ্যাঙ্গেল হয় 109.5 ডিগ্রি, তাহলে অ্যান্সার কোনটা, অ্যান্সার হচ্ছে 109.5 ডিগ্রি, 109.5 ডিগ্রি। এরপরে কোশ্চেন, পর্যায় সারণীতে একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে মৌলগুলোর ক্ষেত্রে নিচের কোন তথ্যটি সঠিক? আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়, হ্যাঁ ঠিকই তো, আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায় কেমনে? আচ্ছা দেখো, বাম থেকে ডান দিকে গেলে আমরা জানি আকার আর কমে মানে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে, তোমরা জানো। তারপরে হচ্ছে তোমার আর কি বাড়ে, আমাদের তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, তারপর আমাদের ইলেকট্রন অ্যাফিনিটি বাড়ে, অর্থাৎ ওই যে আমাদের যে 3টে জিনিস আমরা পড়ে আসছিলাম, তোমার হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তি, 3টা জিনিসই বাড়ে কখন, যখন আমরা বাম থেকে ডান দিকে যাই, কারণ আকার কমে এবং আকারের সাথে ওদের সম্পর্ক ব্যস্তানুপাতিক, আকার কমলে ওরা বাড়ে, আকার বাড়লে ওরা কমে, সো বাম থেকে ডান দিকে গেলে এই মানগুলো বাড়ে। সো ইলেকট্রন শক্তি হ্রাস পায়, তড়িৎ ঋণাত্মকতা অপরিবর্তিত থাকে, পরমাণুর আকার বৃদ্ধি পায় না, একটাই অ্যান্সার, সেটা হচ্ছে এই যে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়।
ঠিক আছে, খুবই বেসিক। ওই যে তোমাদের 11টা ধর্ম কিন্তু পড়তে বলছিলাম সাজেশন ক্লাসে, হাজারি স্যারের বই থেকে, ওটা কিন্তু পড়ে যাও। ঠিক আছে, পর্যায়বৃত্ত ধর্ম থেকে কোশ্চেন আসবে। কোনটি জারক নয়, জারক বিজারক টপিক থেকে কোশ্চেন আসে। ঠিক আছে, চলো একটু দেখি। K2CH2O7 ভাই, এটা যে তুমি কত জন বিজন বিক্রিয়া করছো যে এইটা জারণ বিজারণ বিক্রিয়াতে 6টা ইলেকট্রন গ্রহণ করে। নাইট্রিক অ্যাসিড একদম জারক অ্যাসিড, তরল জারক অ্যাসিড, তরল জারক। এই উদাহরণে দেখবা প্রথমেই নাইট্রিক অ্যাসিড, H2SO4, সালফিউরিক অ্যাসিড, এগুলো দেওয়া আছে সুন্দর মতো। ঠিক আছে, KMnO4 এটাকে খুব ভালো মতো চেনার কথা, যেটা 5টা ইলেকট্রন গ্রহণ করে। ঠিক আছে, প্লাস 8 হাইড্রোজেন। এরকম তুমি কি করছো, জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ করছো না, ছোটতে ইলেকট্রন নেয়, ইলেকট্রন নিলে কি জারক। বাট যেখানে একটা জিনিসই আছে যেটা আয়োডোমিতি আয়োডিমিতি বিক্রিয়াতে তুমি ইউজ করছো, সোডিয়াম থায়োসালফেট, এটা কিন্তু কি, এটা হচ্ছে তোমার বিজারক, এটা হচ্ছে বিজারক। ঠিক আছে, বাট এই যে তোমার এটা যেটা আছে, এটা থেকে যেটা তৈরি হয় Na2S4O6, এটা কিন্তু আবার জারক। ঠিক আছে, বাট ও হচ্ছে বিজারক। ও কি, ও হচ্ছে বিজারক। সো খুবই কিন্তু সিম্পল, এবং তোমার হচ্ছে একদম জানা জিনিস থেকে কোশ্চেন দিছে। এরপরে কোশ্চেন, সাম্যাবস্থায় এই বিক্রিয়াতে ডেল এসটা প্লাস দেওয়া আছে, মানে আমি বুঝতে পারতেছি ডেল এস প্লাস হলে তাপহারী বিক্রিয়া। সো এই বিক্রিয়ায় তাপমাত্রা কমাইলে কি হবে, সেটা অলরেডি আমরা পড়ে ফেলছি, যে তাপহারী বিক্রিয়াতে তাপমাত্রা কমাইলে সামনে, তাপমাত্রা বাড়াইলে পিছনে। তাহলে তাপহারী বিক্রিয়াতে তাপমাত্রাটা যদি কমানো হয়, তাহলে বিক্রিয়া চলে আসবে পেছনের দিকে। বিক্রিয়া কোন দিকে চলে আসবে, বিক্রিয়া পিছনের দিকে চলে আসবে। আচ্ছা, এখানে তো বিক্রিয়া পেছনের দিকে কথা বলা নাই, এখানে বলছে সাম্যদ্রব্যকের মান বাড়বে, সাম্যদ্রব্যকের মান কমবে, সাম্যাবস্থা বামে অগ্রসর হবে, ডানে। আচ্ছা, তাহলে আমরা কিন্তু জানি যে তাপহারী বিক্রিয়াতে আমরা যদি তাপমাত্রা বাড়াই, বিক্রিয়া যাবে সামনে, তার মানে কেপিকেসি বাড়ে, এবং আমরা যদি তাপমাত্রা কমাই, তাহলে বিক্রিয়া আসবে পিছনে, তার মানে কেপিকেসি কমবে। তারপর কি হবে, কেপিকেসি কমে, তার মানে কেপিকেসির মান কি হবে, হ্রাস পাবে। সাম্যদ্রব্যকের মান হ্রাস পাবে, সাম্যদ্রব্যকের মান হ্রাস পাবে, সাম্যদ্রব্যকের মান হ্রাস পাবে। বিক্রিয়ার তাপমাত্রা কমানো হলে, কমাইলে বিক্রিয়া পিছনে আসবে, মানে কেপিকেসি কমে যাবে। এরপরে কোশ্চেন, 0.01 মোলার অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণে ঘনমাত্রা সি দেওয়া আছে, দুর্বল অ্যাসিড দেওয়া আছে, অ্যাসিটিক অ্যাসিড, এর জলীয় দ্রবণে বিয়োজন মাত্রা আলফা দেওয়া আছে। বাবা, ওই দ্রবণে H প্লাস এর মোলার ঘনমাত্রা কত? ঠিক আছে, H প্লাস এর মোলার ঘনমাত্রা বের করতে বলছে। সো আমরা জানি যে আমাদের অ্যাসিটিক অ্যাসিড বা জলীয় দ্রবণে যে তোমার H প্লাস অথবা OH মাইনাস, দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে H প্লাস OH মাইনাস এর ঘনমাত্রা হচ্ছে আলফা সি। তুমি এটা দিয়ে ম্যাথও করে আসছো যে PH is equals to minus log of alpha C। সো এবার আমাদের আলফা আর সি যদি আমরা গুণ করে দেই, তাহলে আমি এস প্লাস এর ঘনমাত্রা পাবো। আলফা কত, আলফা হচ্ছে 4.2%। সো আমাকে এটা অবশ্যই কিসে নিতে হবে, 100 দিয়ে ভাগ করে মানে নিয়ে আসতে হবে, ইনটু সি কত, সি হচ্ছে 0.01। সো এবার দেখো 0.01 এভাবে না লিখে আমরা কি করতে পারি, এই যে দশমিকের পর যতগুলা ঘর আছে, এখানে যদি দশমিকটা সরাইতে চাই, তাহলে এভাবে লিখতে পারি, যেটাকে 1 বাই তোমার কি লিখতে পারি, 100, কি লিখতে পারি, 1 বাই 100। তুমি দেখো, তুমি যখন 0.1 লিখবে, এটাকে আমরা কি লিখতে পারি, 1 বাই 10 লিখতে পারি না। 1 বাই 10 মানে তো 0.1। এটা কি বুঝাইলো, যে দশমিকের পরে যেই সংখ্যাটা আছে সেইটাকে তুমি না দিয়ে কিভাবে লিখছো, ওই যে একের পরে একটা ঘর আছে, তাই একের পরে একটা শূন্য দিয়ে ভাগ আকারে লিখছো, জিনিসটা বুঝতে পারবা। তাহলে দেখো, দশমিকের পরে দুইটা শূন্য যদি 1 থাকে, তাহলে এটা মানে কি, এটা মানে হচ্ছে দশমিকের পরে কয়টাই আছে, দেখো দশমিকের পরে ধরো এইটা আগে করো, যে দশমিকের পরে টোটাল দুইটা ঘর আছে, তাহলে এটাকে তুমি লিখতে চাও, কি লিখবা, একের পরে একটা শূন্য দিয়ে, দুইটা শূন্য দিয়ে ভাগ। এরপরে দশমিকের পরে ধরো 3 ঘর আছে, 3 ঘর আছে মানে কি, একের নিচে এই যে একের পরে 3টা শূন্য দিয়ে ভাগ করবা। অর্থাৎ 0.01, 0.1, 0.001 এসব ক্যালকুলেশনকে সহজ করার জন্য তুমি কখনো কি করবা না, দশমিককে দিবা না। দশমিকের পরে যত ঘর আছে সেগুলোকে তুমি একের নিচে এভাবে লিখবা। লিখলে কি সুবিধা একটু দেখো, আমাদের ম্যাথ অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, আমাদের ম্যাথ অলরেডি হয়ে গেছে, কারণ এই দেখো এখানে উপরে আছে হচ্ছে 4.2, আর নিচে 100 আর 100, 100 মানে হচ্ছে 10 স্কোয়ার, আর এই 100 মানে হচ্ছে 10 স্কোয়ার। তাহলে কত আসে, 10 স্কোয়ার আর 10 স্কোয়ার মিলে 10 টু দি পাওয়ার 4। এবং অপশনগুলো দেখো অমনি সাজানো আছে, 4.2 কে কাটাকাটিও করে নাই, তাহলে 4.2 যেমনি আছে অমনি, আর 10 টু দি পাওয়ার 4 উপরে নিয়ে আসে 10 টু দি পাওয়ার -4 হয়ে যাবে। এই তো, সো এর চেয়ে সিম্পল ক্যালকুলেশন কিন্তু আর হয় না, 4.2 10 টু দি পাওয়ার -4। ঠিক আছে, এরপরে কোশ্চেন, প্রমাণ অবস্থায় 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড ডাব্লিউ দেওয়া আছে, আয়তন বের করতে বলছে। প্রথম দিকে একটা কোশ্চেন ছিল যে ডাব্লিউ ভি দিয়ে ডাব্লিউ বের করতে বলছে, এবার উল্টা আর কি। ঠিক আছে, সো চলো আয়তন বের করি। আমরা জানি যে ভি ডিভাইড বাই 22.4 ইজ ইকুয়ালস টু তোমার এটা কত, ডাব্লিউ হচ্ছে 4.4 ডিভাইড বাই 44।
তাহলে এইবার আমাদেরকে ভি বের করতে বলছে, তাহলে ভি ইজ ইকালস টু হচ্ছে 4.4 ডিভাইড বাই 44 ইন্টু 22.4। এবার একটা কাজ করতে পারি, ওই যে আবারও সেম কাজ করতে পারি। হ্যাঁ, দশমিকের পরে এক ঘর আছে, বাট দশমিকটা আমি দিব না, আমি 4.4 কে লিখলাম 44। তাহলে আমি কি কাজ করব, নিচে একের পরে একটা শূন্য দিয়ে দিব, আর এখানে 44 যা ছিল তাই থাকুক, এখানে 22.4 যা ছিল তাই থাকুক। ঠিক আছে, 22.4 ছিল, 22.4। এটাই দেখো 10/44 মানে তো 4.4, সো এটাকে আমি এভাবে লিখছি কেন, হিসাবের সুবিধার জন্য। কেন, এই দেখো 44 আর 44 কাটা, 10 দিয়ে 22.4 কে কাটাকাটি করলে কি হয়ে যাবে, 2.24, শেষ। ক্যালকুলেশন কিন্তু খুবই ইজি, এবং হ্যান্ড ক্যালকুলেশনের ক্লাস যারা এখনো করো নাই বা এখনো পারো না, তাদেরকে আর কিচ্ছু বলে লাভ নেই, এখন ক্লাস করলেও কোনো লাভ হবে না। ঠিক আছে, বারবার করে বলছি হ্যান্ড ক্যালকুলেশনের ক্লাস করো, হ্যান্ড ক্যালকুলেশনে ম্যাথ করো, যারা জিএসটি পরীক্ষা দিবা হ্যান্ড ক্যালকুলেশনে ম্যাথ করে যাও। ঠিক আছে, নাহলে ম্যাথ পারবা না, হ্যান্ড ক্যালকুলেশনে ম্যাথ দিলে পারবা না, এবং জিএসটি তে তো ম্যাথ আরো কঠিন করবে। ঠিক আছে, আগে থেকে বলে দিলাম। লাস্ট কোয়েশ্চেন বলছে C6H5OH অর্থাৎ ফেনল, দেখো ফেনল দেওয়া আছে, ফেনল তার সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া, ভাই ফেনলের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়াতে কি তৈরি হয়, অ্যানিলিন তৈরি হয়। কি তৈরি হয়, অ্যানিলিন তৈরি হয়। কি তৈরি হয়, অ্যানিলিন তৈরি হয়। কেমনে তৈরি হয় একটু দেখো, একটু বুঝাই যে ভাই ফেনল যেটা আছে সেটা কি, OH, তার সাথে তুমি দিলে হচ্ছে অ্যামোনিয়া NH3। সো দেখো OH যদি H কে পায়, তাহলে একটা OH একটা H এর সাথে কি বানায় ফেলবে, পানি বানায় ফেলবে। তাহলে একটু দেখো H2O বানায় ফেললো। তাহলে এটার মধ্যে দেখো এখন কি আছে, এই যে বেনজিনের উপরে যে বাক্স, তার উপরে এখন আর OH টা নাই, এবং এই অ্যামোনিয়া থেকে একটা হাইড্রোজেনও বের হয়ে গেছে, তাহলে পড়ে আছে কি NH2, তাহলে এটা গিয়ে বসে পড়বে, হয়ে যাবে কি অ্যানিলিন। সো এর থেকে সহজ বিক্রিয়া কিন্তু আর হয় না, কি তৈরি হবে, অ্যানিলিন। কি তৈরি হবে, অ্যানিলিন। সো একটু দেখো যা যা কোশ্চেন আসছে সেগুলো কি সাজেশন ক্লাসে বাইরে থেকে আসছে, বা আমি তোমাকে যে টপিকগুলো বলছি সেগুলো বাইরে থেকে আসছে, একটা টপিকও আসে না। বাট এমন হইতেই পারে যে একটা শিফটে তোমার সহজ কোশ্চেন আছে, আর একটা শিফটে দুই একটা কোশ্চেনের ইস্যু হবে, কিন্তু এমন না যে তোমার হচ্ছে পুরা কোশ্চেনই আলাদা হয়ে যাবে, 25টা কোশ্চেনই আসমান থেকে তুলে নিয়ে আসবে, এমন কিছুই না। অনেকে এসে এটা বলবে যে ভাই শিফট 1 এর প্রশ্ন সোজা হয়েছে, শিফট 2 তে প্রশ্ন সোজা হয়েছে, শিফট 3 তে কঠিন হয়েছে, এই সে অনেক কিছু বলবে। বাট তুমি চিন্তা করে দেখবা তোমার শিফটে কঠিন হওয়া মানে সবার জন্যই কঠিন হয়েছে, বাট এমন কঠিন হয় নাই যে কেউ একটাও পারবে না, সবাই ওই টপ নাম্বার কিন্তু অনেক পোলা পাইনে পায় আসবে। ওরা কেমনে পাবে, ওরা পড়ছে দেখেই পাবে। ঠিক আছে, সো তোমাদের সাথে দেখা হবে এর পরে যে কোশ্চেন ব্যাংক সলভ সেখানে। সো আশা করি তুমি বুঝতে পারতেছো যে কেমনে জিনিসগুলোকে সলভ করতে হয়। এখানে আমি খালি জাস্ট কোশ্চেনের অ্যান্সার জানতেছি, আমি জাস্ট চিন্তা করতেছি কোন টপিক থেকে আসতেছে, সেই টপিকটা পড়ে ফেলা তোমার দায়িত্ব। ঠিক আছে, এতদিন ধরে ছিল এটা, এখন আলটিমেটলি খুব একটা বেশি সময় নেই, এখন জাস্ট খালি যে টপিকটা দেখতেছো এগুলাই তুমি হচ্ছে পড়ে যাবে, রিভাইজ করে যাবে, এতটুকু। এবং যেই টপিকগুলো পড়তে বলছি সাজেশন ক্লাসে সেগুলো করবা। তো সবার সাথে দেখা হবে, আল্লাহ হাফিজ।